আসসালামু আলাইকুম and good day dear students. Welcome to my online class. অনার্স প্রথম বর্ষের নিয়মিত ক্লাসে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আব্দুল সালাম, লেকচারার, ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ। আমরা পড়ছি ইন্ট্রোডাকশন টু বিজনেস। এখানে আমরা দেখছি একজন ব্যবসায়ী যখন ব্যবসা শুরু করে, অর্থাৎ তার উদ্যোগ গ্রহণ থেকে শুরু করে তার ব্যবসা ইস্টাবলিশ করা পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠান তাকে কিভাবে সহযোগিতা করে। অর্থাৎ প্রাতিষ্ঠানিকভাবে সে কি ধরনের সহযোগিতা পেয়ে থাকে। গভর্নমেন্ট ইনস্টিটিউশনগুলো তাকে কিভাবে সহযোগিতা করে থাকে, প্রাইভেট ইনস্টিটিউশনগুলো তাকে কিভাবে সহযোগিতা করে, আর গভর্নমেন্ট প্যাট্রোনাইজ ইনস্টিটিউশনগুলো তাকে কিভাবে সহযোগিতা করে। এর মধ্যে যেগুলো আমরা আলোচনা করেছি সেগুলো অ্যাজ এ হোল ওভারভিউ আমরা দেখেছি। আর আমরা দেখেছি টিসিবি ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ কিভাবে কন্ট্রিবিউট করে, কিভাবে একজন ব্যবসায়ীকে সহযোগিতা করে, এবং হচ্ছে এক্সপোর্ট প্রমোশন ব্যুরো, যেটা হচ্ছে রপ্তানি, আমরা খুব বড় পরিমাণ একটা বৈদেশিক মুদ্রা রপ্তানির মাধ্যমে দেশে নিয়ে আসি। এতে এক্সপোর্ট প্রমোশন ব্যুরো কিভাবে কন্ট্রিবিউট করে। এছাড়াও গভর্নমেন্ট বিভিন্ন মিনিস্ট্রিগুলো, বিভিন্ন লাইক হচ্ছে মিনিস্ট্রিয়াল বডি এবং অধিদপ্তরগুলো, তারাও কিন্তু বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছে একজন ব্যবসায়ীকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য। এছাড়াও আমরা যদি বলি গভর্নমেন্ট প্যাট্রোনাইজ অর্গানাইজেশন বা অটোনোমাস বডিগুলো, বাংলাদেশ ব্যাংক, বিডিবিএল, দেন হচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাংক, তো এই রিলেটেড প্রতিষ্ঠানগুলো কিন্তু একজন ব্যবসায়ীকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাওয়ার জন্য সহযোগিতা করছে। আর প্রাইভেট অর্গানাইজেশনের মধ্যে যদি আমরা বলি, দ্য ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, এরাও হচ্ছে নানাভাবে একজন ব্যবসায়ীকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য সহযোগিতা করছে। এছাড়া আমরা প্রিভিয়াস ক্লাসে যেটা দেখেছি, স্টক এক্সচেঞ্জের বিভিন্ন পার্সপেক্টিভ নিয়ে আলোচনা করেছি। মেইনলি এখানে আমরা যেটা দেখবো হচ্ছে প্রাতিষ্ঠানিক পরিচয়গুলো এবং থিওরিটিক্যাল পার্সপেক্টিভ। সো আজকেও আমরা স্টক এক্সচেঞ্জের কয়েকটা বিষয় তোমাদের সাথে শেয়ার করব, এবং ফাইনালি যেটা হচ্ছে ডিএসসি, অর্থাৎ আজকে আমরা ট্রেডিং দেখব, ডিএসসিতে ডিএসসির ওয়েবসাইট ভিজিট করব। সো চলো, লেটস বিগিন। এগুলো আমরা কভার করেছি এফবিসিসিআই, দেন টিসিবি, এক্সপোর্ট প্রমোশন ব্যুরো, স্টক এক্সচেঞ্জ, ডেফিনেশন দেখেছি, বৈশিষ্ট্য, অনেক বিষয় সম্পর্কে আমাদের জানা হয়েছে। সো প্রিভিয়াস ক্লাসে আমরা যেটা দেখেছি যে শেয়ার বাজারে মূল্য হ্রাস বৃদ্ধির কারণসমূহ কি ছিল, এবং সিকিউরিটিজের শেয়ার বা সিকিউরিটিজের মূল্য হ্রাস বৃদ্ধি কেন হয়। দেন আজকের ক্লাসে আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জ সম্পর্কে ওভারভিউ। ঢাকা স্টক এক্সচেঞ্জ একটা প্রতিষ্ঠান, তো সেটা হচ্ছে প্রধান অফিস ঢাকায়। এটা একেবারে ইনিশিয়ালি 1900, আমরা বলতে পারি বিভিন্ন টার্মে আসলে শুরু হওয়া, তাহলে আমরা একটা টার্ম লিখেছি হচ্ছে 1956 সালে। দেন ম্যানেজিং ডিরেক্টর হচ্ছে কাজী সানাউল হক, মিস্টার জনাব কাজী সানাউল হক। তো আমরা আমরা ইনশাল্লাহ ডিএসসির ওয়েবসাইট ভিজিট করব। তো তার আগে আমরা একটু ডিএসসির সমস্যাগুলো দেখে আসি। শেয়ার বাজারে বেসিকলি যেই সমস্যাগুলো রয়েছে, তার মধ্যে বিভিন্ন ধরনের সমস্যাই শেয়ার বাজারে রয়েছে, যেগুলো একটা শেয়ার বাজারকে ইস্টাবলিশড হতে ব্যারিয়ার হিসাবে, অর্থাৎ প্রতিবন্ধক হিসাবে কাজ করে। তার মধ্যে ফার্স্ট যেটা আমরা বলতে পারি, জ্ঞানের অভাব। অর্থাৎ শেয়ার বাজারে যারা ইনভেস্ট করবে তাদের ল্যাক অফ
নলেজ, অর্থাৎ তাদের জ্ঞানের অভাব রয়েছে। তারা বেসিকলি হচ্ছে শেয়ার মার্কেট একটা ট্রেন্ড, অর্থাৎ একটা ক্যালকুলেশন অনুযায়ী চলে। তবে আমরা বাংলাদেশের পার্সপেক্টিভে যেটা দেখি, মোস্ট অফ দ্য কেসেস ক্যালকুলেশনের চেয়ে দেখা যায় যে রিউমার্স অথবা গুজব এবং কোনো ম্যানিপুলেটেড ইনফরমেশন, এগুলোর হচ্ছে ছড়াছড়ি, এগুলোর মাধ্যমে কি মার্কেট ডিরেক্ট করে। তো সেটা কিন্তু আসলে কাম্য না। সেখানে যেটা হচ্ছে যে একজন ইনভেস্টর শেয়ার বাজারে ইনভেস্ট করে তার প্রফিটের জন্য, কিন্তু সে যদি সে মার্কেটে তালিকাভুক্ত অনেকগুলো কোম্পানি থাকে, এখন ওই তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে তাকে অবশ্যই অ্যানালাইসিস করতে হবে কোন কোম্পানির ফিনান্সিয়াল বেস কিরকম, কোম্পানির তার পোর্টফোলিও গুলো অ্যানালাইসিস করতে হবে, কোম্পানির যে কোম্পানি শেয়ার কিনবে তার তার যেটা হচ্ছে যে ইপিএস দেখবে, পিই দেখবে, পিই রেশিও কিরকম, ইপিএস আর্নিং পার শেয়ার দেখবে, প্রাইস আর্নিং রেশিও দেখবে। সো এই বেসিক টুলস গুলো, অর্থাৎ ক্যালকুলেশন পার্সপেক্টিভ অ্যানালিসিস করে যে ইনভেস্টমেন্ট করবে সেইটা কিন্তু আসলে কাম্য। কিন্তু আমাদের দেশে প্রায়শই উদ্যোক্তাদের জ্ঞানের অভাবে যেটা করা হয় যে কোনো ইনফরমেশন বা কারো সাজেশন বা কারো কথায় শেয়ার কিনেছে। সো কারো কথায় কিনলে যেটা যেমন হচ্ছে যে লাভ হওয়ার সম্ভাবনা থাকে, আর কারো কথায় লস হওয়ার সম্ভাবনাও কিন্তু ওইরকম থাকে। কিন্তু যে কিনেছে সে কিন্তু নিশ্চিত না আসলে কি হবে, সে কিন্তু কোনো ক্যালকুলেশন বা কোনো পার্সপেক্টিভকে বা কোনো কনসিয়াস ডিসিশন নেয়নি, সে আসলে এই যে জ্ঞানের অভাবে একটা ডিসিশন নেয়। এরপরে যেটা হচ্ছে যে জনগণের আস্থার অভাব, অর্থাৎ মার্কেটকেও কি করতে হবে, মার্কেটকেও অর্থাৎ শেয়ার মার্কেট অথরিটি যারা রয়েছে তাদেরকেও কিন্তু পাবলিক তার সেভিংস করা অর্থ, কষ্ট কষ্ট করে সেভিংস করা অর্থ মার্কেটে ইনভেস্ট করবে, তাহলে এতে কিন্তু কি করতে হবে, জনগণের আস্থা, জনগণের যে ফেইথ, জনগণের যে বিলিভ, সেইটা কিন্তু অর্জন করতে হবে। আদারওয়াইজ কিন্তু যদি ইনসিকিউর ফিল করে তাহলে কিন্তু ইনভেস্ট করবে না। যেমন 2010 সালে যেভাবে বিনিয়োগে ধস নেমেছিল, মানুষ কি দেখেছে যে কত মানুষ কষ্ট করে তার কষ্টার্জিত টাকা মার্কেট ইনভেস্ট করেছে, এবং কি তারা তাদের টাকা হারিয়ে একেবারে নিঃস্ব হওয়ার পথে। সো এইভাবে যদি ডিসকারেজ হয় তাহলে কিন্তু মানুষ অর্থাৎ মাস পিপল, জনগণ শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে চাইবে না। তাহলে জনগণ শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে চাইলে অথরিটি যারা আছে তাদেরকে কি করতে হবে, ইন্সপায়ার করতে হবে, অর্থাৎ কোম্পানিগুলোকে ডিরেক্ট করে যেন 2010-এর মতো ধস নেমে, অর্থাৎ শেয়ার মার্কেট থেকে সিন্ডিকেট করে কেউ টাকা নিয়ে যেতে না পারে। তো এই ব্যবস্থা অথরিটিকে করতে হবে। এরপরে যেটা হচ্ছে যে মাথাপিছু আয় এবং সঞ্চয়ের নিম্ন হার। যদি মাথাপিছু আয় কম থাকে তাহলে স্বাভাবিকভাবে মানুষ সঞ্চয় করতে পারবে না। আর শেয়ার মার্কেট কিন্তু সঞ্চয়, অর্থাৎ মানুষ যদি সঞ্চয়টা না করতে পারে তাহলে কিন্তু ইনভেস্টমেন্টে আসবে না। তাহলে সঞ্চয় কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শেয়ার মার্কেটের ক্ষেত্রে। কাজেই এই ক্ষেত্রে যেই বিষয়টা হয় যে তার মাথাপিছু আয়, একজন মানুষ যে পরিমাণ আয় করে সেখানে কিন্তু তার হচ্ছে ডেইলি লাইফ এক্সপেন্ডিচার বাদ দিয়ে যদি তার টাকা থাকে, দেন সে কি করবে, সেই টাকাকে সেভ করবে, এবং সেভ করার পর ওই টাকা কি করবে, ইনভেস্ট করবে। তো এইভাবে যদি ইনভেস্ট না করে তাহলে কিন্তু সঞ্চয়ের নিম্ন হার হলে তাহলে তাহলে আমরা যেটা হচ্ছে যে ইনভেস্টমেন্ট সম্ভব না। সরি, আমরা একটু সময় নিচ্ছি। সো আমরা যেটা বলছিলাম, সরি একটু টেকনিক্যাল সমস্যা।
Sorry for the inconvenience. আসলে টেকনিক্যাল রিলেটেড বিষয়, টেকনিক্যাল সমস্যা কিছুটা ফেস করতে হয়। সো আমরা যেটা দেখেছিলাম ডিএসসি সম্পর্কে দেখেছিলাম, দেন হচ্ছে আমরা সমস্যাগুলো নিয়ে কথা বলছিলাম। তো সমস্যাগুলোর মধ্যে এরপরে যে সমস্যাটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে ঋণের সুবিধা, অর্থাৎ আমরা কি মাথাপিছু আয় এবং সঞ্চয়ের নিম্নহার নিয়ে কথা বলেছি। এরপরে যেটা সেটা হচ্ছে সঞ্চয়ের ঋণের অসুবিধা, অর্থাৎ অলওয়েজ যে একজন ইনভেস্টর, একজন বিনিয়োগকারী সে তার মাথাপিছু আয় এবং সঞ্চয় দিয়ে ইনভেস্ট করবে, বিষয়টা কিন্তু সেরকম না। সে ইনভেস্ট করার ক্ষেত্রে যেটা করতে পারে, ইনভেস্ট করার ক্ষেত্রে, সরি টু লেট মি চেক, দেন হচ্ছে ঋণের সুবিধা, ঋণের সুবিধার অভাব, অর্থাৎ একজন ইনভেস্টর ইনভেস্ট করলো, তো ইনভেস্ট করে সে তার একটা পোর্টফোলিও ক্রিয়েট করলো, সে ধরো, সে আমরা যদি ধরি এবিসি, সে 3টা কোম্পানির শেয়ার কিনলো। এখন তার তো 3টা কোম্পানির ক্ষেত্রে 2টা কোম্পানির লস। এখন যদি সে তার পোর্টফোলিও অ্যাডজাস্ট করতে চায়, তাহলে তাকে আরেকটা কোম্পানির শেয়ার কিনলে সেইটা মোটামুটি সে অ্যানালাইসিস করে দেখেছে যে তার পোর্টফোলিওটা অ্যাডজাস্ট হবে। তো এই ক্ষেত্রে তার যদি টাকা না থাকে, তখন তার কি দরকার, ঋণ সুবিধা দরকার। তো এই যে এই ঋণ সুবিধা যদি অ্যাভেলেবেল না হয়, তখন কিন্তু সে ডিসকারেজ হবে, অর্থাৎ সে কিন্তু তাকে তার লসকেই বহন করতে হবে। তাহলে এইখানে একটা বিষয় হচ্ছে যে ঋণ সুবিধার অভাব। তবে মার্চেন্ট ব্যাংকগুলো এবং হচ্ছে ব্রোকার হাউস ঋণের কিছুটা ঋণ সুবিধা দিয়ে থাকে, অর্থাৎ যারা যারা মার্চেন্ট অ্যাকাউন্ট খোলে তারা হচ্ছে ঋণ সুবিধা পায়। এরপরে যেটা হচ্ছে যে বিনিয়োগে অনিচ্ছা, অর্থাৎ মাস পিপলের কি ইনভেস্টমেন্টে ইন্টারেস্ট থাকতে হবে। সে তার মাথা পিছু আয় বাড়লো, তার সঞ্চয় বাড়লো, কিন্তু সে যদি বিনিয়োগে আগ্রহী না হয়, সে যদি বিনিয়োগে আগ্রহী হওয়ার ক্ষেত্রে কিন্তু এনভায়রনমেন্টকে সেভ করতে হবে, অর্থাৎ সেই ইনভেস্ট করার ফলে যেন সে তার টাকাটা রিটার্ন পায়, সেই বিষয়টাকে এনশিওর করতে হবে। সে যদি টাকা রিটার্ন না পায়, তাহলে কিন্তু যেটা হচ্ছে সে বিনিয়োগে ইন্টারেস্টেড হবে না। তাহলে বিনিয়োগে ইন্টারেস্টেড হওয়ার জন্য যেটা করতে হবে, তাকে একটা সেফ মার্কেট এনভায়রনমেন্ট দিতে হবে, যেখানে সে ইনভেস্ট করে তার প্রফিট অ্যাচিভ করতে পারে। এরপরের যে বিষয়গুলো সেটা হচ্ছে যে আমরা বলতে পারি যে সমস্যাগুলো ইন্ডিকেট করতে পারি, সেটা হচ্ছে যে শিল্প উন্নয়নের হার, অর্থাৎ শিল্প উন্নয়নের হার যত বাড়বে, তত কিন্তু তত আমরা তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা পাবো, অথবা শিল্প উন্নয়নের হার বাড়লে কিন্তু আমাদের কর্মসংস্থান বাড়বে, জীবনযাত্রার মান বাড়বে, জনগণের মাথাপিছু আয় বাড়বে, এবং ফাইনালি সঞ্চয় বাড়বে। আর সঞ্চয় বাড়লে তখন কি করবে, মানুষ বিনিয়োগে ইন্টারেস্টেড হবে। তো এই শিল্প উন্নয়নের হারের সাথেও কি হারও একটা সমস্যা। তাহলে আমাদের কি করতে হবে, শিল্প উন্নয়নের দিকে জোর দিতে হবে, যা এখন করা হচ্ছে, অর্থাৎ দেশে শিল্প উন্নয়নের জন্য সব ধরনের সুযোগ সুবিধা সুনিশ্চিত করা হচ্ছে। এরপরে যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা যত বাড়বে, তত কি হবে, মার্কেটে মার্কেটে অর্থাৎ মাস পিপল ইনভেস্টমেন্টে আগ্রহী হবে, এবং হচ্ছে মার্কেট ডাইভার্সিফাইড হবে। তো এই জন্য যেটা হচ্ছে যে সীমিত সংখ্যক তালিকাভুক্ত কোম্পানি থাকলে তখন কি করে, মার্কেট অনেক সময় বিভিন্ন সিন্ডিকেটরা ডোমিনেট করার সুযোগ পায়। কিন্তু যদি মার্কেটটা অনেক বিশাল হয়, তখন ওই ছোট সিন্ডিকেট গুলো মার্কেট কন্ট্রোল
করতে পারে না। তো সেই ক্ষেত্রে যেটা হচ্ছে যে মার্কেটে স্বল্প সংখ্যক কোম্পানি নিয়ে বিজনেস করলে এটা সাধারণ ইনভেস্টরদের জন্য অনেক সময় ঝুঁকি হয়ে দাঁড়ায়। এরপরে যেটা হচ্ছে সেটা আয়কর, অর্থাৎ ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে যারা শেয়ার বাজারে ইনভেস্ট করবে তাদের ক্ষেত্রে আয়করে ছাড় দেয় এবং হচ্ছে বিভিন্ন সুযোগ সুবিধা সুনিশ্চিত করতে হবে। সুনিশ্চিত করলে তারা কি করতে হবে, তারা শেয়ার মার্কেটে ইনভেস্টে ইন্টারেস্টেড হবে। দেন এরপরে যেটা হচ্ছে গোপনীয় তথ্য ফাঁস। শেয়ার মার্কেট বা স্টক মার্কেটে বা প্রায়শই এই বিষয়টা দেখা যায় যে সিক্রেট ইনফরমেশন গুলো কি হয়ে যাচ্ছে, এটা মানুষের কাছে চলে আসছে যে এক গুজব হিসাবে আসছে, ম্যানিপুলেটেড ইনফরমেশন হিসাবেও আসছে। বিভিন্ন ভাবে কি হচ্ছে, গোপনীয় তথ্যগুলো বা মানুষের কাছে চলে আসছে। আর গোপনীয় তথ্য যদি মানুষের কাছে চলে যায়, অর্থাৎ এক শ্রেণীর মানুষের কাছে চলে যায়, তারা কি করবে, ওই শেয়ারটা কিনবে এবং কিনে তারা প্রফিট আর্ন করার চেষ্টা করবে। তো এইটা যেটা হচ্ছে যে একটা সমস্যা, কিন্তু গোপনীয় তথ্যগুলো কিন্তু সবাই পায় না। বা যেটা হচ্ছে যে মার্কেট তার স্বাভাবিক প্রবাহ থেকে সরে যায়। মার্কেটের যে নর্মাল ফ্লো আছে সেখান থেকে মার্কেটকে সরে যেতে হয়। তো কাজে এই বিষয়গুলোকে কন্ট্রোল করতে হবে, এগুলো শেয়ার মার্কেটের ক্ষেত্রে প্রবলেম। দেন হচ্ছে যে ইনফরমেশন, অর্থাৎ একটা কোম্পানি, একজন ইনভেস্টর একটা কোম্পানিতে ইনভেস্ট করবে, সেই কোম্পানি সম্পর্কে সাফিসিয়েন্ট ইনফরমেশন অনেক সময় পাওয়া যায় না। তো এইটা একটা সমস্যা। তো সাফিসিয়েন্ট ইনফরমেশন না পাওয়া গেলে সে যে মেজারমেন্ট গুলো, সে যে ক্যালকুলেশন গুলো করবে, সেই ক্যালকুলেশন গুলো প্রপারলি করতে পারবে না। তো প্রপারলি করতে না পারলে সে তার ইনভেস্টমেন্টও প্রপারলি করতে পারবে না। তো এই জন্য যেটা হচ্ছে যে তথ্যের অভাব, অর্থাৎ কোনো কোম্পানির যদি ল্যাক অফ ইনফরমেশন থাকে, তো সেই ক্ষেত্রে ঢাকা স্টক এক্সচেঞ্জ বা অথরিটি যারা আছে তারা অবশ্যই সেই কোম্পানির ইনফরমেশন গুলো ইনভেস্টর যারা আছে তাদের কাছে শেয়ার করার ব্যবস্থা করতে পারে। দেন আমরা যেটা দেখছি সেটা হচ্ছে লভ্যাংশের নিম্ন হার। লভ্যাংশের নিম্ন হার অর্থাৎ যদি কোনো কোম্পানি খুব কম পরিমাণে লভ্যাংশ দেয়, তাহলে লভ্যাংশ মেইনলি হচ্ছে লভ্যাংশের জন্যই কি করে মাস পিপল শেয়ার কিনে। এখন যদি মাস পিপল এক্সপেকটেশন অনুযায়ী শেয়ার লভ্যাংশ না দেয়, আর লভ্যাংশ কিন্তু কোম্পানি ক্যাশ ডিভিডেন্ডও দিতে পারে বা স্টক ডিভিডেন্ডও দিতে পারে। তো মেইনলি হচ্ছে যে মাস পিপল হোপ করে যে স্টক ডিভিডেন্ড দিক বা দুইটাই কম্বাইন করে দিক। এখন যদি এমন হয় যে ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে, তাও খুব সীমিত পরিমাণে, তাহলে সেই ক্ষেত্রে যেটা হচ্ছে যে ইনভেস্টররা কি করে, ডিসকারেজ হয় এবং হচ্ছে যে তার যে ইনভেস্টমেন্ট 1 বছর ব্যাপী ইনভেস্টমেন্ট, এবং সেই ইনভেস্টমেন্ট অনুযায়ী যদি খুব খুব মিনিমাম একটা প্রফিট আসে, তো সেই ক্ষেত্রে লভ্যাংশ আসে, সেই ক্ষেত্রে কিন্তু সে তার ইনভেস্টমেন্টের আগ্রহটা আর ধরে রাখতে পারবে না, অর্থাৎ সে মার্কেট থেকে চলে আসতে চাইবে। এরপরের পয়েন্টটা গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে যে কৌশলে প্রতারণা। এখন দেখা গেছে যে বিভিন্ন কোম্পানিগুলো ব্যাংক থেকে তাদের যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট, তাদের যে আসলে কোম্পানি স্ট্রাকচার, সেই অনুযায়ী ব্যাংক থেকে লোন না পেলে তখন তারা ভাবে যে কোনোভাবে ম্যানিপুলেটেড করে আমরা যদি স্টক মার্কেটে আসি, এবং আসলেই তো আমরা বিশাল একটা টাকা নিয়ে নিতে পারবো, পরে আমরা বিজনেস করব। তো এইটা অনেক সময় তারা ফেক রিপোর্ট, তারা হচ্ছে বিভিন্ন মাধ্যমে অডিট করে তাদের একটা এস্টিমেটেড কোম্পানি দেখিয়ে তারা কি করে মার্কেটে আসার চেষ্টা করে এবং হচ্ছে মার্কেটে এনলিস্ট হয়ে মাস পিপলের কাছ থেকে বিশাল টাকা নিয়ে চলে যায়। তো এইটা যেটা হচ্ছে যে স্ট্র্যাটেজিক ওয়েতে
একটা ডিসেপশন করা। এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে যারা অথরিটি তারা বিষয়টা প্রপারলি ইনভেস্টিগেট করা, যাতে কোনো কোম্পানি কৌশলে এইভাবে, অর্থাৎ তাদের সাইনবোর্ড, শুধুমাত্র সাইনবোর্ড এবং এক টুকরো জমি, তাও এমনও দেখা যায় যে অনেক সময় অন্যের জমির ওপরে সাইনবোর্ড লাগিয়ে কোম্পানিগুলো কি করে, শেয়ার মার্কেট থেকে টাকা নিতে চায়। তো এইগুলো এইগুলো অনেকটাই এইগুলো কি করতে হবে, অথরিটি যারা আছে তাদেরকে কন্ট্রোল করতে হবে, অর্থাৎ প্রপার ইন্সপেকশন এবং হচ্ছে অডিট রিপোর্ট এগুলো ইনভেস্টিগেট করে দেন হচ্ছে একটা কোম্পানিকে তারা মার্কেটে আসার অনুমতি দিবে। তো এইটা একটা বিষয়। যদি এই বিষয়টা অথরিটি খুব ভালোভাবে দেখে, সো এখান থেকে প্রতারিত হওয়ার সম্ভাবনা কম থাকে। দেন হচ্ছে রাজনৈতিক অস্থিরতা। যদি রাজনৈতিক স্টেবিলিটি না থাকে, তখন তখন যেটা হয় যে শেয়ার মার্কেটও আনস্টেবল হয়ে যায়, অর্থাৎ মার্কেটের প্রাইস ফ্ল্যাকচুয়েশন এবং হচ্ছে যে তখন ইনভেস্টররাও কি করে না, ইনভেস্টমেন্টে আগ্রহী হয় না, তখন অটোমেটিক্যালি শেয়ারের দাম কমে যায়। এরপর হচ্ছে যে নতুন সদস্য গ্রহণ, অর্থাৎ শেয়ার মার্কেটে নতুন নতুন কোম্পানিকে ইনলিস্ট করা এবং হচ্ছে তারা যত বেশি সদস্য হবে তত বেশি কি হবে, বিজনেস এক্সপানশন হবে। দেন যেটা হচ্ছে যে প্রপার ম্যানেজমেন্ট, সুষ্ঠু ব্যবস্থাপনার অভাব, অর্থাৎ স্টক মার্কেটে স্বাভাবিক, অর্থাৎ মার্কেটটা হবে ক্যালকুলেটিভ। একজন ইনভেস্টর যেন সে তার ফিনান্সিয়াল ক্যালকুলেশন করে মার্কেটে ইনভেস্ট করতে পারে। কিন্তু বা আমাদের দেশের মার্কেট যেটা হয় যে ইনফরমেশন ম্যানিপুলেটেড, অর্থাৎ ইনফরমেশন বেসিস, একজন একটা বিষয় বলছে বা মানুষ কি করছে সেই বিষয়ের উপর আস্থা রেখে শেয়ার মার্কেটে ইনভেস্ট করছে, কিন্তু দিন শেষে দেখা গেল যে তার কথাটা গুজব ছিল, তার কথাটা সঠিক ছিল না। সো এই বিষয়গুলো কি করতে হবে, যে সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে কি একটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে মার্কেটে, একটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে, কেউ যেন কোনো ইনফরমেশন ম্যানিপুলেশন না করতে পারে, গোপন ইনফরমেশন পাস না করতে পারে। তো এবং হচ্ছে কি গুজব ছড়িয়ে ইনভেস্টরদের ভুল পথে প্রবাহিত না করতে পারে, ভুল পথে নিয়ে যেতে না পারে। তো এই বিষয়গুলো কি করতে হবে, লক্ষ্য রাখতে হবে। দেন যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে যে অমনোযোগ, অর্থাৎ কনসার্ন ম্যানেজমেন্ট যারা, তাদের মার্কেটের প্রতি একটা অমনোযোগ লক্ষ্য করা যায়। তো তারা মার্কেটে অমনোযোগী হলে দেন হচ্ছে কি হবে, যে মার্কেট কিন্তু স্বাভাবিকভাবে চলতে পারবে না। তো কাজেই ম্যানেজমেন্ট যারা রয়েছে তাদেরকে সিনসিয়ারলি মার্কেটটা অবজার্ভ করা। আর হচ্ছে যে আন্তঃতথ্য, দেখা যায় অনেক সময় কি হয়, ইন্টারনাল ইনফরমেশন যেগুলো রয়েছে সেগুলো কি হয় বা পাবলিকের কাছে চলে আসে, যে কিছু পাবলিক ইন্টারনাল ইনফরমেশন নিয়ে তারা কি করতে চায়, মার্কেটে প্রফিট করতে চায়, বিজনেস করতে চায়। তো এইটা কিন্তু আসলে কোনোভাবেই সঠিক পদ্ধতি না। অর্থাৎ তারা কি করুক, ফিনান্সিয়াল ক্যালকুলেশন করুক, তারা পোর্টফোলিও অ্যানালাইসিস করুক, রিস্ক রিটার্ন অ্যানালাইসিস করুক, বিটা অ্যানালাইসিস করুক, দেন হচ্ছে ইপিএস দেখুক একটা কোম্পানির। এই টুলগুলো দেখে তারা ইনভেস্টমেন্ট করতে পারে, অর্থাৎ কোম্পানির ফান্ডামেন্টালস দেখে তারা ইনভেস্টমেন্ট করতে পারে। কিন্তু ফান্ডামেন্টালস না দেখে এখন মানুষ কি করে, যে আন্তঃতথ্য, অর্থাৎ কোন কোম্পানির ইনফরমেশন ভালো সেই কোম্পানিতে ইনভেস্ট করতে চায়, যা একেবারেই ভুল আর একেবারেই হওয়া সমীচীন নয়। তাহলে যেটা করতে হবে, যে শেয়ার বাজার অথরিটি যারা রয়েছে তাদেরকে এই বিষয়টা খুব সিনসিয়ারলি মনিটরিং করতে হবে এবং বাজার কি করতে হবে, নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে। তো এখন যেটা হচ্ছে সেটা হলো যে আমরা একটু ট্রেডিং দেখে আসি, যে ট্রেডিং এর কি অবস্থা। আমরা ডিএসসি তে গিয়ে কি দেখবো, ট্রেডিং দেখবো, অর্থাৎ শেয়ার বেচা কেনা দেখবো, কিভাবে শেয়ার বেচা কেনা করছে ডিএসসি।
কি সমস্যা? আচ্ছা, দেন হচ্ছে স্টক এক্সচেঞ্জ। সো আমরা dscbd.org তে চলে www.dscbd.org। দেখো ঢাকা অলরেডি মার্কেট চলছে, কারেন্ট টাইম দেয়া আছে 12টা 27। দেন হচ্ছে এই যে দেখো মার্কেটে অলরেডি স্বাভাবিক কার্যক্রম চলছে। ইন্ডেক্স গুলো এস ইন্ডেক্স, ডি ইন্ডেক্স, 30 ইন্ডেক্স গুলো দেয়া আছে এবং হচ্ছে এটা হ্রাস বৃদ্ধিও দেয়া আছে। দেন আমরা দেখি এই ট্রেডিং কোড, শেয়ার প্রাইস, বোর্ড ইন্ডেক্স, অর্থাৎ আজকের ইন্ডেক্সটা কিরকম প্রভাব ছিল মার্কেট। সাড়ে 11টার দিকে ডাউন ছিল, প্রথমে আপ ছিল, আপ উঠে 10টা এই টাইমটা একেবারে পিক ছিল। এরপরে নামতে 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 11:30টায় ডাউন, 10টায় 11:30টায় ডাউন, আবার উঠতেছে। তো এই যে মাথা কি করে, এগুলো ওঠানামা করে, প্রাইসগুলো ভ্যারি করে। দেন হচ্ছে এই দেখো বিভিন্ন কোম্পানির এই যে লাইক এইখানে বিভিন্ন কোম্পানির রেট দেখাচ্ছে। বিএসআরএম স্টিল হচ্ছে 44 টাকা, বেক্সিমকো ফার্মা, সিটি ব্যাংক 24 টাকা 40 পয়সা। এখানে সে তুমি কোম্পানির কি করলে, রেট গুলো দেখলে। এখন রেট গুলো দেখে তোমার বিও অ্যাকাউন্ট থাকলে, যে ট্রেডার বা যে হাউসে বিও অ্যাকাউন্ট থাকবে, তুমি কি করতে পারো, তাদের কাছে গিয়ে তখন বললে যে আমি এই যে লাইক হচ্ছে ডাচ বাংলা ব্যাংকের শেয়ার হচ্ছে 68 টাকা, 68 টাকা আমি কিনতে চাই। এখন তুমি কত অ্যামাউন্ট কিনতে চাইবে, দেন হচ্ছে তোমার টাকা থাকলে তুমি সেই পরিমাণ অ্যামাউন্ট, ইএইচএল 45 টাকা 70 পয়সা। তো এইভাবে হচ্ছে ট্রেডিং করা যায়। টোটাল তোমরা এই দেখো এ বি সি এই যে ক্যাটাগরিতে টোটাল কোম্পানিগুলোর যে শেয়ার ওঠানামা করছে অনলাইন, এই যে ওয়েবসাইটে গেলে সরাসরি সব তুমি ইনস্ট্যান্টলি দেখতে পাচ্ছ কোনটার দাম কিরকম। এবং দেখো ডিএসসি বিভিন্ন উদ্যোগের কথা, বিভিন্ন ট্রেনিং, তাদের সেগমেন্ট। আমরা এখানে ডিএসসির এটা তো ট্রেডিং দেখছি, দেন আমরা হোম দেখতে পারি। তো হোম অ্যাবাউট যদি ইন্ট্রোডাকশন, মিশন অ্যাট এ গ্ল্যান্স, বোর্ড অফ ডিরেক্টর, এই বিষয়গুলো দেয়া আছে, ফাংশনাল বিষয়গুলো দেয়া আছে। এরপরে হচ্ছে মার্কেট ইস্যু, মার্কেট আপডেটস, ভ্যালিড সার্কিট ব্রেকার, 10 গেইনার্স, 10 লুজার্স, এইভাবে আমরা কোম্পানিগুলো দেখতে পারি। রুলস রেগুলেশন, কোম্পানি সিকিউরিটিজ ইনফরমেশন, ইনভেস্টর গাইড, জেনারেল প্রোফাইল অফ বাংলাদেশের জেনারেল প্রোফাইল, ইকোনমিগুলো দেওয়া আছে, মার্কেট অ্যাট এ গ্ল্যান্স, অপরচুনিটি ফরেন ইনভেস্টর যারা, তাদের জন্য কি কি অপরচুনিটি রয়েছে, ফ্যাসিলিটিস ফর নন রেসিডেন্ট বাংলাদেশ, বা যারা নন রেসিডেন্ট বাংলাদেশি আছে, এনআরবিসি, তারা কিভাবে ইনভেস্ট করতে পারে, প্রসেস অফ গিফট অ্যান্ড ট্রান্সফার অফ শেয়ার কিভাবে ট্রান্সফার, লিস্টিং, বেনিফিটস অফ লিস্টিং, হোয়াই লিস্ট উইথ ডিএসসি, ডিএসসি তে কেন লিস্ট করা হবে, মেথড
কি এরপরে প্রভিশন, এলিজিবিলিটি, তাদের যোগ্যতা কি হবে, এই জাতীয় বিষয়গুলো এখানে দেয়া আছে। ইকুইটি, এই যে এখানে কি আছে, ইকুইটি শেয়ার, ডেট, এরপরে হচ্ছে ফিউচার প্রোডাক্ট, এবং হচ্ছে কি ডিএসসি ডেটা সার্ভিসেস। দেন হচ্ছে আমরা কি করতে পারি, কন্ট্যাক্ট করতে পারি। দেখো আমরা অলরেডি এম পর্যন্ত ইনফরমেশন চলে আসছে। সে আমরা আমরা একটা কোম্পানি দেখব, আমরা ইচ্ছা করলে এখানে কোম্পানি সার্চ করতে পারি। আমরা বি ক্যাটাগরির একটা কোম্পানি দেখব, লাইক বেক্সিমকো দেখব। হ্যাঁ, বি ক্যাটাগরির কোম্পানিগুলো আসবে। সো এখানে বি ক্যাটাগরির সব কোম্পানি আছে। সো আমরা কোনটা, এই যে ব্যাংগার্স দেখতে পারি, ব্যাংক এশিয়া দেখতে পারি, বারাকা পাওয়ার দেখতে পারি, বাটা শু, বে লিজিং, বেক্সিমকো দেখি, বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি, এই কোম্পানিটার স্টক প্রাইস দেখি। লাস্ট ট্রেডিং প্রাইস অর্থাৎ 25 টাকা 60 পয়সায় লাস্ট এটা কি হয়েছে, ট্রেডিং হয়েছে, কেনা হয়েছে। ক্লোজিং প্রাইস আজকে যখন মার্কেট ক্লোজ হয়ে যাবে তখন এখানে একটা অর্থাৎ 25 টাকা 60, এইভাবে যত প্রাইস হয় তত প্রাইস দিবে। ডেইজ রেঞ্জ 25 টাকা 60 থেকে শুরু করে 26 টাকা 10 পয়সা পর্যন্ত ছিল ডেইজ রেঞ্জ, এইগুলো ছিল। তো এইভাবে যেটা হচ্ছে যে এরপরে বেসিক ইনফরমেশন আমরা এই যে অথরাইজ ক্যাপিটাল দেখতে পারি, পেইড অ্যাপ ক্যাপিটাল দেখতে পারি, বিভিন্ন ধরনের ইনফরমেশন এখানে, ক্যাশ ডিভিডেন্ড, বিভিন্ন ধরনের ইনফরমেশন দেয়া আছে। এই ফিনান্সিয়াল ইনফরমেশন গুলো অ্যানালাইসিস করেই একজন ইনভেস্টরের কি করা উচিত, তাদের ইনভেস্টমেন্ট করা উচিত। কোম্পানির ওয়েবসাইট, চাইলে একজন ইনভেস্টর কি করতে পারে, কোম্পানির ওয়েবসাইটে গিয়ে কোম্পানিও ভিজিট করে আসতে পারে। অর্থাৎ এইখান থেকে টোটালি তো ইনফরমেশন এখানে দেয়া আছে। এছাড়াও যদি একজন ইনভেস্টর চায়, সে চাইলে কনসার্ন কোম্পানিও ভিজিট করতে পারে, এবং তার যদি অন্য ইনফরমেশন দরকার হয় সেগুলো সে কালেক্ট করতে পারে। আমরা বেক্সিমকো ওয়েবসাইট, আমরা কি বেক্সিমকোর ওয়েবসাইটে চলে এসেছি। তো এইভাবে কি করা যায়, ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি করা যায়। সো এখানে কোম্পানি সম্পর্কে কিন্তু প্রচুর ইনফরমেশন দেওয়া আছে, ইনভেস্টর রিলেশন, ক্লায়েন্টস, কন্ট্রাক্ট, কি কি বিজনেস করছে, ইন্ডাস্ট্রিয়াল ভার্টিক্যালস। তো এইভাবে কি সব ধরনের ইনফরমেশন দেয়া আছে। আর এই দেখো, এই যে ট্রেডিং, বিভিন্ন ধরনের এই যে লিস্ট হচ্ছে মার্কেটে নিয়ে, অর্থাৎ প্রাইস দেখাচ্ছে। তো এইভাবে কি ফাংশনাল কাজগুলো শেয়ার মার্কেটে হয়ে থাকে। সো তোমরা আজকে ট্রেডিং দেখলে, আই হোপ তোমাদের প্র্যাকটিক্যালি, যারা কখনো দেখেছো তো ভালো, কিন্তু যারা দেখোনি তাদের জন্য আই থিঙ্ক এটা খুব এক্সাইটিং একটা পার্ট ছিল, খুব মজার একটা পার্ট ছিল, তোমরা এনজয় করেছো। সো চলো আমরা ক্লাসে চলে যাই। দেন আমরা সমস্যা নিয়ে কথা বলছিলাম, তোমরা এর মধ্যে ট্রেডিং দেখে এসছো। তো তোমরা যদি ইন ফিউচার কেউ উদ্যোক্তা হতে চাও, ইনভেস্টর হতে চাও শেয়ার মার্কেটে, তাহলে এটা তোমাদের অনেক হেল্প হবে। সো স্টক মার্কেট আমরা অলরেডি ভিজিট করে ফেলেছি। দেন যেটা হচ্ছে যে শেয়ার মার্কেটের সমস্যা দেখলাম, সমস্যাগুলো সমাধান করলে আমরা স্মুথ একটা মার্কেটে কি করতে পারবে, শেয়াররা ইনভেস্টররা ইনভেস্ট করতে পারবে।
সো আমরা এটা আশা করব একটা সেফ মার্কেট এবং সুন্দর ইস্টাবলিশ মার্কেট। তো থ্যাংকস অল ফর দ্য দ্যাটস অল ফর দ্য টাইমিং। থ্যাংকস ফর বিং উইথ মি। আর ভালো থাকো, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।